সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ অধ্যায় প্রাণীর আচরণ সম্পর্কে। তো একটা প্রাণীর ভিতরে তার জন্ম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আচরণ দেখায় এবং এগুলো জন্মগত নাকি প্রকৃতি থেকে শিখে নাকি অন্য কোনো প্রাকৃতিকভাবে শিখে, সেই জিনিসগুলো আজকে আমরা জানব। তো আসো শুরু করা যাক। তো প্রাণীর আচরণ সম্পর্কে যেই শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে ইথোলজি। তো ইথোলজি মানেটা কি? ইথোলজি মানে হচ্ছে আচরণ বিদ্যা, অর্থাৎ প্রাণীর আচার আচরণ কেমন এবং কি বিহেভ করে তার পার্টিকুলার পরিবেশে, সেইটাকেই মূলত ইথোলজিতে আলোচনা করা হয়। তো দেখো যে আচরণগত পরিবর্তনের জন্য যে তিনটা জিনিস বা সাংকেতিক উদ্দীপনা দায়ী, সেই তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে মোটিভেশনাল, রিলিজিং, আর একটা হচ্ছে টার্মিনেটিং। কোন একটা কাজে সূচনা করার জন্য যে মোটিভেশনটা দরকার সেটা হচ্ছে মোটিভেশনাল, এবং সেই কাজটা সূচনা হয়ে গেছে, এখন কি করতে হবে? রিলিজ করতে হবে, রিলিজিং। আর তারপর হচ্ছে তার সমাপ্তি ঘটানো, অর্থাৎ টার্মিনেটিং। তো এই তিনটা সাংকেতিক উদ্দীপনা দ্বারাই কিন্তু এই আচরণের পরিবর্তনটা ডিফাইন করা হয়। তো প্রথমে দেখো যে মোটিভেশন বা প্রেরণাদায়ক উদ্দীপনা, এই উদ্দীপনাটা কিন্তু অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় হতে পারে। এই উদ্দীপনাটা কেমন হতে পারে? অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় হতে পারে। যেমন দিনের সময়কাল বেড়ে গেলে পাখির বিচরণ পরিসীমা রক্ষা ও জননাচরণ প্রভাবিত হয়। এটা কখন হয়? যদি দিনের সময়কাল কি হয়? বেড়ে যায়, তখন এটা কিন্তু প্রভাবিত হয়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের কারণে কিন্তু এই যে আচরণ প্রভাবিত হয়, এটা কিন্তু বাহ্যিক উদ্দীপনা। এটা কি? বাহ্যিক উদ্দীপনা। এরপরে যে উদাহরণটা দেখো, যে শীত যাপনকালে আহার অন্বেষণের ভয়ঙ্কর বাস্তবতার কথা চিন্তা করে দেহের সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করে। এটা কিন্তু দেহের সঞ্চিত চর্বি, অর্থাৎ ভিতরের বিষয় বোঝাচ্ছে। তো এইটাকে বলা হয় কি? অভ্যন্তরীণ উদ্দীপনা। তা এই যে উদ্দীপনা অর্থাৎ মোটিভেশন, এটা কিন্তু দুই রকম, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। তো বাহ্যিক এটা আমরা জানলাম যে এটা যখন দিনের দৈর্ঘ্য বেড়ে যায় তখন কিন্তু প্রাণীর যে পাখির যে আচরণ এটা কিন্তু পরিবর্তিত হয় বা প্রভাবিত হয়। আবার যেইগুলো হচ্ছে কি, শীত যাপনকালে যখন হচ্ছে আহারের অভাব দেখা যেতে পারে বলে মনে হয়, তখন কিন্তু এই যে সঞ্চিত চর্বি এখান থেকে হচ্ছে খাদ্য গ্রহণ করে, এই জিনিসটাকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপনা বা মোটিভেশন। তারপরে আসছে দেখো যে রিলিজিং বা হচ্ছে কি রিলিজিং বা নির্গমন। এই রিলিজার হচ্ছে একটা সাধারণ উদ্দীপনা। দেখো কোনো প্রজাতির এক সদস্য যখন একই প্রজাতির আর এক সদস্যের উদ্দেশ্যে আচরণগত সাড়ার অংশ হিসেবে ক্রমাগত উদ্দীপনার প্রকাশ ঘটায়, তখন তাকে রিলিজার বলে। রিলিজারটা তাহলে কি? একটা প্রজাতির কারণে আরেকটা প্রজাতির আচরণের যে প্রভাব, সেইটাই হচ্ছে কি রিলিজার বা হচ্ছে কি এই প্রক্রিয়াটাকে বলা হয় রিলিজিং উদ্দীপনা। তো এই রিলিজার শব্দটি প্রথম উল্লেখ করে কে? লরেন্স। রিলিজার এই শব্দটি প্রথম উল্লেখ করে কে? লরেন্স। এবং এটা দেখা যায় কোথায়? দেখো হেরিংগালে। এটা দেখা যায় কোথায়? হেরিংগালে। যদি আমরা খেয়াল করি এই যে উদাহরণটা, যে হেরিংগাল যখন শাবকদের জন্য খাবার নিয়ে আসে, তখন পিতামাতার হলদে রঙের নিম্নচলে অবস্থিত একটি লাল ফোঁটায় টোকর মেরে মাছ উগড়ে দেওয়ার সংকেত দেয়। অর্থাৎ হেরিংগাল মুখে করে যে খাবারটা নিয়ে আসছে সেইটা উগড়ে কখন দেবে? যখন লাল ফোঁটায় টোকর দেয়। তখন এই মা শাবক হেরিংগাল কি করে? গলাধঃকরণ করে ফেলে। তো মা যখন হচ্ছে এটা উগড়ে দেয়, তখন হচ্ছে যে শাবকটা থাকে হেরিংগালে, সে হচ্ছে কি করে? গলাধঃকরণ করে। এইটাই হচ্ছে মূলত কি রিলিজিং, অর্থাৎ রিলিজ করে দিল, সেটা হচ্ছে শাবক গ্রহণ করলো, এটাই হচ্ছে রিলিজিং। এরপরে দেখো যে টার্মিনেটিং। টার্মিনেটিং মানে সমাপ্তিকরণ উদ্দীপনা। তো এই উদ্দীপনাটা কেমন? যে উদ্দীপনা আচরণগত সাড়ার সমাপ্তি ঘটে, একে বলা হয় হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। তো এটার উদাহরণটা কি? পাখির দৃষ্টি উদ্দীপনা যখন একটি বাসা নির্মাণ সম্পন্ন হয়েছে মনে করে, তখন হচ্ছে কি করে? বাসা নির্মাণটা বন্ধ করে দেয়। এখন টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনাটাও আবার কি দুই রকম, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ।
তো বাসা নির্মাণ করা বন্ধ করে দেয়, এটা বাইরে থেকে যদি দেখে এটাকে বলা হয় কি? বাহ্যিক টার্মিনেটিং উদ্দীপনা। এবার আসা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনার ক্ষেত্রে, ভরপেট না হওয়া পর্যন্ত খাওয়া চালিয়ে যাওয়া, এইটাকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপনা। যদি দেহের সাথে কিছু সংগঠিত হয় সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ, যদি প্রাকৃতিক পরিবেশের সাথে কিছু সংগঠিত হয় তখন তাকে বলা হয় বাহ্যিক উদ্দীপনা বা বাহ্যিক টার্মিনেটিং উদ্দীপনা। এবং আচরণ এবং বংশগতি এই দুটার মধ্যে কিন্তু কি সম্পর্ক রয়েছে। যেমন ধরো যে কোনো একটা প্রাণীর শাবক বা বাচ্চা তার বৈশিষ্ট্যগুলোকে কি করবে? প্রকাশ করবে। কিসের জন্য? কারণ তার ডিএনএ এবং তার ডিএনএ কি একই, তো আচরণগত এবং জিনগত মিল পাওয়া যায়। এর কারণে আচরণ এবং বংশগতির মধ্যে কিন্তু কি রয়েছে? সম্পর্ক রয়েছে। এখন এই যে আচরণ রয়েছে এই আচরণগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি অর্জিত আর একটা হচ্ছে কি সহজাত। এখন অর্জিত কি আর সহজাত কি? অর্জিত মানে জন্মগ্রহণের পরে প্রাকৃতিক পরিবেশ বা তাদের দলবলের সাথে থাকার পরে একই প্রজাতি বা ভিন্ন প্রজাতির মাধ্যমে যেই বৈশিষ্ট্যটা নিজের ভিতরে অর্জিত হয় বা অভিযোজন ক্ষমতার মাধ্যমে, দেখা যাচ্ছে একটা প্রাণী শীতকালীন পরিবেশ থেকে গ্রীষ্মকালীন পরিবেশে আসার মাধ্যমে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে, অর্থাৎ অভিযোজন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তার যে টিকে থাকার কৌশল, এগুলো হচ্ছে কি অর্জিত। আর যেটা সহজাত সেটা হচ্ছে জন্মগ্রহণের পরেই যদি তার সেই বৈশিষ্ট্যগুলো মাতা বা পিতার কাছ থেকে পেয়ে থাকে সেইগুলো হচ্ছে কি সহজাত। তো দেখো যে আমরা যদি সহজাত আচরণটা দেখি, যে সহজাত আচরণ হচ্ছে এমন আচরণ যা জন্মগত পাওয়া, অর্থাৎ জন্মের পর থেকে যেসব আচরণ করে থাকে সেগুলোই হচ্ছে সব কি সহজাত আচরণ। তো স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত এবং সুনির্দিষ্ট কাজ সম্পাদনকারী আচরণকে কি বলা হয়? সহজাত আচরণ বলা হয়। যেমন সহজাত আচরণের যে প্রকারভেদ সেগুলোকে কি কি বলা হয়েছে? ট্যাক্সিস, রিফ্লেক্সেস এবং ইনস্টিংক্টস, এই তিন ধরনেরই কি সবগুলোই কি সহজাত আচরণের অন্তর্ভুক্ত। এখন এই যে সহজাত আচরণ, তার একটা উদাহরণ দিয়েছে যে তরুণ বা বয়স্ক সব বয়সে বাবুই পাখি ডিম পাড়ার সময় হলে যে সুনিপুণ কারিগর জ্ঞানে বাসা বনে সেটি হচ্ছে সহজাত আচরণ। দেখো যে যখন একটা বাবুই পাখি জন্মগ্রহণ করে তারপর থেকে কিন্তু তার শেখানো বাদেই সে কিন্তু এই বাসা নির্মাণ করতে পারে, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে সহজাত আচরণ। এরপরে আসো যে ট্যাক্সিস। ট্যাক্সিস মানে হচ্ছে সহজাত আচরণ এর প্রতি সাড়া দেওয়া, সহজাত আচরণগত সাড়া দেওয়া। তো এটা কেমন হতে পারে? দেখো ট্যাক্সিসের কয়েকটা বৈশিষ্ট্য আছে। ট্যাক্সিসের বৈশিষ্ট্যগুলো কি? জীব অপরিবর্তনীয় সাড়া প্রদান করে, অর্থাৎ একই ধরনের, একই জীব একই ধরনের সাড়া প্রদানই করবে। স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে, দিকমুখিতা রয়েছে, দিকমুখিতায় সম্পূর্ণ দেহই জড়িত থাকে। এরপরে আছে হচ্ছে চলনের দিক অবিরাম, বহি উদ্দীপনায় পরিচালিত হয়। এই চলনের দিকটা হয় কেমন? অবিরাম। এবং দিকমুখী চলন সরাসরি উদ্দীপনা শক্তির সমানুপাতিক, অর্থাৎ উদ্দীপনাও যেদিকে থাকবে দিকমুখ চলনটাও কি হবে? সেদিকেই থাকবে, অর্থাৎ একটার সমানুপাতিক। এরপর দেখো যে এখানে দেহের যে দিকমুখিতা আছে তার ভিত্তিতে ট্যাক্সিসকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো এই ট্যাক্সিসের ভাগগুলো কি কি? একটা হচ্ছে পজিটিভ ট্যাক্সিস বা ধনাত্মক ট্যাক্সিস, অর্থাৎ উৎস যেদিকে সেদিকেই যদি মুভ করে তাকে বলা হয় ধনাত্মক ট্যাক্সিস। নেগেটিভ বা ঋণাত্মক ট্যাক্সিস, এটা কেমন? উৎস যেদিকে তার বিপরীত দিকে মুভ করে, অর্থাৎ উৎস থেকে দূরে সরে যায়, এটাকে বলা হয় ঋণাত্মক ট্যাক্সিস। এবং এটা গেল হচ্ছে দিকমুখিতা। এবার দেখো যে উদ্দীপনার উৎসের ভিত্তিতে বিভিন্ন ধরনের ট্যাক্সিস দেখা যায় উৎসের ভিত্তিতে। তো উৎসটা কি? অ্যারো। অ্যারো মানে কি? এর ভিতরে অ্যারো, এই কথাটাকে যদি আমরা ভাঙি এর ভিতরে কি পাবো? এয়ার পাবো। তো এয়ারে কি থাকে? অক্সিজেন। তো অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে যদি সাড়া দেয় তাকে বলা হয় অ্যারো ট্যাক্সিস। অ্যারো মনে রাখতে হবে এয়ার, এয়ারে কি থাকে? অক্সিজেন। তো অক্সিজেনের ঘনত্বের পার্থক্য যদি সাড়া দেয় তাহলে তাকে বলা হয় কি? অ্যারোটক্সিস। এখন কেমোট্যাক্সিস, কেমো দিয়ে মনে রাখতে হবে কি?
কেমিক্যাল। কি মনে রাখতে হবে? কেমিক্যাল। কেমিক্যাল মানে কি? রাসায়নিক। তাহলে রাসায়নিক ঘনত্বের তারতম্যের কারণে যেটা হয় সেটা হচ্ছে কেমোট্যাক্সিস। এরপরে দেখো গ্রাভিট্যাক্সিস। গ্রাভি দ্বারা মনে রাখতে হবে গ্রাভিটি। গ্রাভিটি গ্রাভিটি মানে কি? মধ্যাকর্ষণ বা অভিকর্ষণ, অভিকর্ষণজনিত সাড়া প্রদান করবে। এটা কি করবে? অভিকর্ষণজনিত সাড়া প্রদান করবে। তো এর উদাহরণ কি হতে পারে? প্রাণীর লার্ভা দশায় পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের গ্রাভিট্যাক্সিসই দেখায়। এটা হচ্ছে কি? গ্রাভিট্যাক্সিস। এরপরে দেখো আছে গ্যালভানোট্যাক্সিস বা ইলেকট্রোট্যাক্সিস। এটা কি? গ্যালভানোমিটার আমরা কোথায় পড়ছি? বৈদ্যুতিক ক্ষেত্রে। তাহলে এখানে মনে রাখতে হবে গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার দিয়ে আমরা কি মনে রাখবো? বৈদ্যুতিক ক্ষেত্র। তারপর আছে ম্যাগনেটো। ম্যাগনেটো মানে কি? ম্যাগনেটিক মানে চৌম্বক ক্ষেত্র। ম্যাগনেটিক মানে কি? চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্র সংশ্লিষ্ট সাড়া প্রদানকে কি বলবে? ম্যাগনেটোট্যাক্সিস। তারপরে দেখো যে ফোনো। ফোনো মনে রাখতে হবে যে শোনো, ফোনো শোনো। ফোন দিয়ে কি করে? আমরা শুনি না। তাহলে এখানে হচ্ছে শব্দের প্রতি সাড়া প্রদান। শব্দের প্রতি সাড়া প্রদান বললে কি? ফোনোট্যাক্সিস। ফটো। ফটো মানে কি? ফটো মানে মনে রাখতে হবে আলো। ফটো মানে কি? আলো। ফটো মানে আলো। আলোর তীব্রতা যদি দিকের সাড়া প্রদানের উপর নির্ভর করে তখন হচ্ছে তাকে ফটোট্যাক্সিস বলে। তারপর হচ্ছে রিও। রিওর কথাটা মনে রাখতে হবে একটু ভালো করে। রিও মানে হচ্ছে জল মনে রাখতে হবে। রিও মানে কি? জল, অর্থাৎ তরল পদার্থের স্রোতজনিত যদি ট্যাক্সিস সেটাকে বলা হয় কি? রিওট্যাক্সিস। এরপরে আছে কি? থার্মোট্যাক্সিস। এরপর আছে কি? থার্মোট্যাক্সিস। থার্মো। থার্মো থেকে হচ্ছে কি? থার্মাল। থার্মাল অর্থাৎ তাপমাত্রাকে নির্দেশ করবে। অর্থাৎ দেখো যে তাপের ক্রমমাত্রা বরাবর প্রাণীর চলন, এটাকে বলা হয় থার্মোট্যাক্সিস। তারপরে আছে কি? থিগমো। থিগমো দিয়ে এমনি মনে রাখতে হবে থিগমো টাচ। অর্থাৎ থিগমোর প্রথম অক্ষর কি? টি। টাচের প্রথম অক্ষর কি? টি। তো টি টি থিগমো টাচ। টাচ মানে কি? স্পর্শ। তো স্পর্শজনিত যে ট্যাক্সিস তাকেই বলা হয় কি? থিগমোট্যাক্সিস। এইগুলোই ছিল মূলত উদ্দীপনার উৎসের উপর ভিত্তি করে যে ট্যাক্সিসের প্রকারভেদ সেটা।